নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের আরও জানান, এই পর্বের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনগুলোতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 216টা ক্ষেত্রে 5,70,000 আমরা ফাইনও করেছি, শাস্তি দিয়েছি, ফাইন করেছি। এগুলা আচরণবিধি লঙ্ঘন ইত্যাদির ওপরে হয়েছে। 34টা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছি। আমরা একটা পুরো উপজেলা 117টা ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করে দিয়েছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। তো এটাও বলা যাবে না এখন যে এক্স্যাক্টলি কতটা হলো, সেটার জন্য আমরা একটু ওয়েট করতে হবে। ধর্মের নামে যারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের উৎস খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং চোরাচালান বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ময়মনসিংহের জঙ্গি ছিনতাইকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে শিগগিরই তাদের গ্রেপ্তার সম্ভব হবে বলেও জানানো হয়। সম্প্রতি পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে জেএমবি সদস্যদের ছিনিয়ে নেয়ার ঘটনায় আবারও উঠে আসে দেশে শক্তিশালী জঙ্গি সক্রিয়তার বিষয়টি। অর্থনীতিবিদরা বলছেন, দেশে 8 ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে মৌলবাদের অর্থনীতি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক, বিমা, ভূমি, হাসপাতাল থেকে শুরু করে গণমাধ্যমে বিনিয়োগও উল্লেখযোগ্য। সক্রিয় 125টি জঙ্গি সংগঠনকে অর্থ দিয়ে সহায়তা করছে 231টি বেসরকারি সংস্থা। এই অবস্থায় আইন শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভার বৈঠকে বেশ গুরুত্বের সাথে আলোচনা করা হয় জঙ্গিবাদের অর্থায়ন খুঁজে বের করার বিষয়টি। সন্ত্রাসী কার্যক্রম যারা চালাচ্ছেন, বিশেষ করে ধর্মকে ব্যবহার করে, তাদের বিভিন্ন রকম উৎস খুঁজে বের করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ময়মনসিংহে ছিনিয়ে নেওয়া 3 জঙ্গির একজন ধরা পড়লেও এখনো পলাতক বাকি 2 জন। তাদের খুঁজে বের করতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় সরকারের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তবে বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে সরকার। এই ঘটনা দিয়েই সম্পূর্ণ জিনিসটা বিচার করা যায় না। কোনো সময় কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং সেইটা দিয়ে সার্বিক অবস্থা বিবেচনা করাটা ভুল হবে। তৎপরতা চালানো হচ্ছে এবং আশা করি অতি শীঘ্র এটা সম্ভব হবে। নির্বাচনের পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিচারে হামলার বিষয়টিতে দেশে বিদেশে সমালোচনার জন্ম নেয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলোচনায় আসে বিশেষ এই কমিটির বৈঠকে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরও থাকছে। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও রাজউক চেয়ারম্যান নুরুল হুদাকে দুদকের জিজ্ঞাসাবাদ। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যই সার্ক অঞ্চলের প্রধান শত্রু। দারিদ্র্য মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সার্ক সাহিত্য উৎসব উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সেতু বন্ধন হিসাবে কাজ করছে সংস্কৃতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা গানের মধ্য দিয়েই শুরু হয় সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এ সময় দাঁড়িয়ে সম্মান জানানোর পাশাপাশি সবাই গলা মেলান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহিত্য চর্চা ও এর প্রসারে এই অঞ্চলের কালোজয়ী শিল্পী সাহিত্যিকদের অবদান স্মরণ করেন। তিনি বলেন, সাহিত্য ও কাব্য চর্চার জন্য বাংলার রূপ প্রকৃতি অতুলনীয়। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে, সেই গীতাঞ্জলিও লিখেছিলেন এই বাংলাদেশের মাটিতেই বসে। আমাদের প্রকৃতি এত অনুকূলে, আমার মনে হয় আমাদের দেশের কোনো ছাত্রছাত্রী নাই যারা তার ছাত্র জীবনে এক লাইন হলেও কবিতা না লিখেছে। এবং কবিতার প্রভাব এমন বেশি যে কোনো এক মিলিটারি ডিক্টেটরও কবিতা লিখে ফেললো, তিনিও কবি হয়ে গেলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র প্রকৃতির মতোই কঠোর, আবার নমনীয়। বাঙালি প্রয়োজনে কঠোর হয় এবং অন্যায় অবিচারের কাছে কখনোই মাথা নত করে না। বাঙালি কখনো পিছিয়ে পড়ে না, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। আমরা অন্যায় অবিচার হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করি। সার্ক অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সংস্কৃতি সেতু বন্ধন হিসেবে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমাদের একটাই শত্রু, সে শত্রু হচ্ছে দারিদ্র্য, সে শত্রু হচ্ছে পভার্টি। এই পভার্টি আমাদেরকে দূর করতে হবে, দারিদ্র্য আমাদের দূর করতে হবে। আমি বিশ্বাস করি যে প্রকৃত জীবনমুখী সাহিত্যই পারে মানুষকে
হিংস্রতা ও হানাহানির অন্ধকার থেকে আলোর পথে দেখাতে। আসুন আমরা দক্ষিণ এশিয়াকে একটি দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলি। জাতীয় জাদুঘরে দুদিনের সার্ক সাহিত্য উৎসব উদ্বোধন শেষে কবি সাহিত্যিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নবনির্মিত সিলেট ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করার পাশাপাশি হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। আসন্ন টি-20 বিশ্ব আসরের জন্য 87 কোটি টাকা ব্যয়ে দ্রুত গতিতে নির্মাণ করা হয় সিলেট ক্রিকেট স্টেডিয়াম। নবনির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্টেডিয়াম প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এর আগে তার হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ফেস্টুন পোস্টারে ভরে গেছে গোটা সিলেট। পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেখছেন মধ্যরাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন মধ্যরাতের সময়। ইসলামে জবরদখল, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আরও বলেন, বাংলাদেশ সহ উপমহাদেশে যারা ইসলাম প্রচার করে গেছেন তারা সবাই সৌহার্দ্য বজায় রেখে সহনশীলভাবে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি একথা বলেন। ইসলামে কোনো সময় জোর জবরদস্তি নাই, ইসলামে কোনো সময় জঙ্গিবাদের স্থান নাই, ইসলামে কোনো সময় সন্ত্রাসের স্থান ইসলামে নাই। এই অঞ্চলে যারা ধর্ম প্রচার করতে আসছে তারা মহব্বত দিয়েই, ভালোবাসা দিয়েই বাংলাদেশে ধর্ম প্রচার করছে। আজকে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, আজকে সাম্প্রদায়িকের বিষ প্রসারণ, তুই প্রত্যেকটা ধর্মের প্রতি তোমার শ্রদ্ধাবোধ থাকা উচিত, এটাই তো ইসলাম শিক্ষা দেয়। এখন পর্যন্ত ইসলামের ঝান্ডা যাদের হাতে, সেই আলেম সমাজ কোনো সময় জঙ্গিবাদকে সমর্থন করে না, সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না, সন্ত্রাসকে সমর্থন করে না। মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে সিআইডিকে পুনঃতদন্তের প্রতিবেদন জমা দিতে হবে 22 এপ্রিলের মধ্যে। বৃহস্পতিবার সকালে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদনের উপর শুনানি হয়। যুক্তি উপস্থাপনের পূর্ব নির্ধারিত তারিখ থাকায় সকাল 11টার দিকে মামলার প্রধান আসামি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির হন। এ সময় মামলাটিকে মিথ্যা দাবি করে আদালতের বাইরে স্লোগান দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটির তদন্তে ত্রুটি ও অসম্পূর্ণতা আছে দাবি করে অধিকতর তদন্তের জন্য লিখিত আবেদন করেন। এতে অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী জবানবন্দি বাদ পড়েছে বলে দাবি করা হয়। আবেদনের শুনানিতে এরশাদের আইনজীবী এর বিরোধিতা করেন। পরে আদালত সিআইডিকে পুনঃতদন্তের আবেদন দাখিলের নির্দেশ দেন। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং রাজুক চেয়ারম্যান নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গত 5 বছরে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে দুদক সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের বিরুদ্ধে নোটিশ দেয়। নির্বাচন কমিশনে দেয়া 2008 সালের হলফনামার তুলনায় 2013 সালের হলফনামায় তার সম্পদ 107 গুণ বৃদ্ধি পেয়েছে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে সকালে দুদকে হাজির হন তিনি। এর আগেও তার বিরুদ্ধে নোটিশ দেয়া হলে তিনি সময় চেয়ে দুদকে আবেদন করেন। পরে বিভিন্ন প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে রাজুক চেয়ারম্যান নুরুল হুদাকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জন নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দুদকে হাজির হয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বারও। এদিকে শুধুমাত্র বিগত সরকার নয়, সব সরকারের সময়কার দুর্নীতিও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। দেখছেন মধ্যরাতের সময়, সঙ্গে থাকুন। দেখছেন মধ্যরাতের সময়। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। দ্বিতীয় পর্যায়ের 114টি উপজেলা নির্বাচনে 95টির বেসরকারি ফলাফলে বিএনপি 45টি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা 34টিতে জয়ী। সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ, নোয়াখালীতে নিহত 1। নির্বাচনে নীরব দর্শকের ভূমিকায় আইন শৃঙ্খলা বাহিনী, অভিযোগ বিএনপির। সহিংসতার পরিকল্পনা আগে থেকেই করেছিল বিএনপি জামাত, মন্তব্য আওয়ামী লীগের।
সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল উৎস খুঁজে বের করে ব্যবস্থা নেবে সরকার। মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ। দক্ষিণ এশিয়া অঞ্চলের দারিদ্র্য দূর করতে সার্কভুক্ত দেশগুলোকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। রাজধানীতে সার্ক সাহিত্য উৎসব উদ্বোধন। এবং মঞ্জুর হত্যা মামলা আরও তদন্তের নির্দেশ আদালতের, তবে পুনঃ তদন্তের প্রতিবেদন দিতে হবে 22 এপ্রিলের মধ্যে। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি ন্যাচারালি। আবারও উপজেলা নির্বাচনের খবর। দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও